সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার একটা বিষয় রেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো মক্কা চুক্তি নিয়ে, ইতিবাচক বাংলাদেশ। এই বিষয়টি আমরা রেখেছি আজকে আলোচনার বিষয় হিসেবে। এবং যতটুকু আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে মক্কা চুক্তিতে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং এই প্যাক্টে যোগদান করা বা না করা নির্ভর করছে বর্তমান সদস্যদের অভিপ্রায়ের উপর। তারা যদি আমাদের যোগদানের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করে তাহলে আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখব। তখন এগুলো নিয়ে আলোচনা করতে পারবো যে এই মক্কা চুক্তি থেকে আসলে আমরা কি পেতে পারি। এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। সংসদে আজকে আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে এবং এ বিষয়ে আজকে আমরা মতামত নিব দুজন বিশেষজ্ঞের, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা, নিরাপত্তা বিশ্লেষক তারা, তাদের দুজনের কাছ থেকে আমরা আজকের মতামত নিব। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক। তিনি যুক্ত আছেন আমার সাথে। যুক্ত আছেন ওবায়দুল হক, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম আজকে আলোচনার বিষয় রেখেছি মক্কা চুক্তি নিয়ে। ইতিবাচকতা বাংলাদেশ দেখিয়েছে এবং রুমিন ফারহানা, একজন সম্মানিত সংসদ সদস্য, তিনি আজকে যখন একটি ত্রয়োদশ অধিবেশনে একটি প্রশ্ন তুলেছেন তখন পররাষ্ট্রমন্ত্রী বেশ কিছু কথা বলেছেন। রুমিন ফারহানার প্রশ্নটা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করতে চাই। আলোচনাটা আমি মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমেদকে দিয়ে শুরু করতে চাই। তিনি বলছেন মক্কা প্যাক্টে জয়েন করলে বাংলাদেশ কি সুবিধা পাবে বা বাংলাদেশ এই প্যাক্টে যুক্ত হলে কি পেতে যাচ্ছে, তার আগে আমাদের জানা উচিত মক্কা প্যাক্টটা আসলে কি। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং বিজ্ঞ দর্শকদেরও অনেক শুভেচ্ছা। মক্কা প্যাক্ট যেটা আছে সেটাকে আমরা সাদামাটা দৃষ্টিকোণে বলতে পারি যে এটা একটা আপাত দৃষ্টিতে ত্রিদেশীয় একটা সামরিক জোট। এটা কোনো রাজনৈতিক জোট না। এখন কিন্তু ওআইসি সম্মেলন চলছে জেদ্দাতে, এটা পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক জোট। এটার সাথে আমরা সামরিক কোনো সংশ্লিষ্টতাকে ওইভাবে জড়াতে পারবো না। কিন্তু এই যে জোটটার কথা বলা হয়েছে মক্কা জোট, এটা ত্রিদেশীয় একটা কমপ্লিটলি একটা সামরিক জোট এবং এটা সম্প্রসারিত হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এর আগে একটা সামরিক জোট হয়েছে, সেটা হলো যে 14 দেশের একটা কনসোর্টিয়াম হয়েছে নৌবাহিনীর সদস্যদেরকে নিয়ে, যাদের উদ্দেশ্য ছিল বাবাল মানদেব যে এই প্রণালীটা আছে সেটার নিরাপত্তা। এবার সৌদি আরব একটা নিরাপত্তা বলয় তৈরি করতে চাচ্ছে। এটাকে যদিও এখনো এটা অনেক আগে হয়ে যাবে, টু আর্লি টু কমেন্ট যে এটা ন্যাটোর আদলে হচ্ছে কিনা। অনেকে ন্যাটোর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটার সাথে যুক্ত করেছেন একটি ক্লজের কারণে। সেই ক্লজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো একটি দেশে যদি অন্য দেশের আক্রমণ হয় তখন এই সদস্য রাষ্ট্রগুলো মনে করবে যে এটা আমার দেশের উপরও আক্রমণ। এই একটি মাত্র ক্লজের কারণে এটা অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছে। তার মানে সৌদি আরবে যদি ভবিষ্যতে কখনো কোনো আক্রমণ ঘটে সেটার প্রেক্ষাপটে পাকিস্তান এগিয়ে আসবে কিনা এবং তুরস্ক আসবে কিনা, এই প্রশ্নটা এখানে চলে আসছে। প্যাক্ট অনুযায়ী আসবে, এক। 2 নম্বর হলো যে এখানে একটা নতুন টুইস্ট হয়েছে, যেটা যে সৌদি আরব বরাবরই সৌদি আরবকে বোঝানো হয়েছে যে তোমার শত্রু কিন্তু ইরান। এখানে শিয়া সুন্নির ডিভিশন আছে এবং আরো অনেকগুলা প্রেক্ষাপট আছে। এখানে বারবার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বোঝানো হয়েছে যে ইরান হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। এই অঞ্চলে যত অশান্তি তার মূলে হলো ইরান এবং ইরানের কারণে এই একটা গন্ডগোল এই সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে চলছে এবং যার জন্য আমেরিকা অনেকগুলো ঘাঁটি করেছে তাদের এখানে মধ্যপ্রাচ্য জুড়ে। তাদের অনেকগুলো এখানে সৈন্য সমাবেশ আছে, বহর আছে, নৌবাহিনীর ডিপ্লয়মেন্ট আছে, এয়ারফোর্সের ঘাঁটি আছে, সব কিছু মিলে আছে। তারপরেও দেখা গেল যে ইরান যখন রিটালিয়েট করলো আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের পরে, এটা বুঝতে পারলো সৌদি আরবিয়া এবং অন্যান্য দেশগুলো যে এখন আর আসলে আমেরিকা এককভাবে আমাদের নিরাপত্তা দিতে পারবে না, এটা প্রমাণ হয়ে গেছে এবং এটা একটা প্রচন্ড একটা জনমত তৈরি হয়েছে। ইরান কি একাই যুদ্ধ করছে? ইরান একা যুদ্ধ করছে না, অবশ্যই না। কারণ এটা যদিও সরাসরি আমরা ইনভলভমেন্ট খুঁজে পাইনি, কিন্তু এটা
যারা আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করে আমরা বুঝতে পারি যে এখানে রাশিয়া এবং চীনের ইন্ধন ছাড়া ইরান এতটুকু যেতে পারতো না। হ্যাঁ, না আমার প্রশ্নটা বোধহয় আমি আরেকটু অন্যভাবে বলি, সেটা হলো যে ইরান একা যুদ্ধ করছে মানে কি যে এক হাতে কি তালি বাজছে? ইরান না। কি শুধু কি যুদ্ধবাজ দেশ হিসাবে আমরা ইরানকেই চিহ্নিত করব না বলবো? না, এটা বলার সুযোগ নেই। দেখেন ইরান যথেষ্ট কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে। সেই যুদ্ধের পর যুদ্ধ কিন্তু ওদেরকে নাজেহাল করে ফেলছে, এবং এই আমেরিকা যে এমবার্গোটা তাদের তেলের উপরে দিয়েছে এটা তাদের অর্থনীতিকে কিন্তু যথেষ্ট চাপে ফেলেছিল। আপনি জানেন যে সেখানে আমেরিকা অন্যভাবে চেষ্টা করেছিল ইরানকে, এই রিজিম চেঞ্জ তাদের যে কনসেপ্টটা ছিল সেটার জন্য সেখানে অভাব অনটন সৃষ্টি করেছে কৃত্রিমভাবে। তারপর নারীদেরকে নিয়ে তারা একটা আন্দোলন করেছে। আপনি কি জানেন কিছুদিন আগে একজন নারীকে, যাদের যে ধর্মীয় পুলিশ আছে তারা যখন তাকে আটক করেছে এবং নির্যাতনের ফলে সে যখন মারা যায়, পরবর্তীতে এটা নিয়ে একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করেছে, জেনজির আদলে আন্দোলন করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে তারা আন্দোলন করার চেষ্টা করেছে। এবং এটাও বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট বুঝিয়েছে যে এখন শুধু হিট করার বাকি, সব প্রিপারেশন হয়ে গেছে, আমরা শুধু যদি এখানে একটা হিট করি তাহলে রিজিমটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে যে কিন্তু ইরানকে তারা হিট করেছে, এবং এটা দুটো ইলেকশনের কারণে এই মুহূর্তে এই হিটটা তাদের দরকার ছিল। দুটো ইলেকশন হলো, একটা হলো আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, আর একটা হলো আপনার ইসরায়েলের যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, এবং দুইটা নির্বাচনই হবে এই বছরের শেষের দিকে, একদম নকিং এট দ্য ডোর। কিন্তু দুইটা নির্বাচনে কি এই যুদ্ধটা কোনো ভালো প্রভাব ফেললো? এটা ভালো প্রভাব ফেলেনি। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা অলরেডি 33%-এর নিচে চলে এসেছে। আমি যুদ্ধ কখনোই আসলে ভালো প্রভাব ফেলে না। আমি আপনার কাছে ফিরে আসবো, মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমেদ। আমি একটু ওবায়দুল হককে আলোচনায় যুক্ত করে নিতে চাই। যেটা বলছিলাম যে বাংলাদেশ কি সুবিধা পাবে, মানে বাংলাদেশ ইতিবাচক একটা মনোভাব প্রকাশ করেছেন, এবং আজকে আমরা পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই আলোচনাটা শুনেছি যে বাংলাদেশ ইতিবাচক একটা মুডে রয়েছে এই মক্কা প্যাক্টে ইনভলভ হওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের কি সুবিধা, এই বিষয়টি নিয়ে কিন্তু সংসদেও প্রশ্ন উঠেছে। এবং বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, আমাদের অনেক কিছু নেই। আমাদের এই চুক্তিতে যুক্ত হওয়ার পর আসলে আমাদের কি সুবিধা পাওয়ার আছে বলে আপনার মনে হয়? আমাদের তো যুদ্ধ বিমান নেই, আমাদের তো বহুল অর্থ নেই, আমাদের শুধুমাত্র আছে মানব সম্পদ। সেই মানব সম্পদও শিক্ষিত, তারা সমরাস্ত্র চালাতে পারে না, এইরকম টাইপের। তো সেক্ষেত্রে বাংলাদেশের সুবিধাটা আসলে কি, আপনার কাছে একটু জানতে চাই। খুব ইন্টারেস্টিং। মানে এই যে প্যাকটা হলো, এটা কিন্তু হয়েছে মাত্র অগস্ট মাসের 7 তারিখ, আর আজকে আমরা যখন কথা বলছি অগস্ট মাসের 27 তারিখ। 20 দিনের মধ্যেই কিন্তু আমরা গত প্রায় দিন 10 ধরে বা দিন 7 ধরে দেখছি যে বাংলাদেশে জনপরিসরে মানে পাবলিক স্পেসে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, টেলিভিশনে খবরের কাগজে মতামত প্রকাশ করছেন লোকজন এটা নিয়ে। এটা খুব ইউনিক, এরকম আমরা এর আগে দেখিনি। তার মানে এটা নিয়ে একটা অ্যাপেটাইট আছে আমাদের এখানে। মনে হচ্ছে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। সুযোগটা কি? সেটা হলো যে যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছিলাম ইন্টারিম পিরিয়ড থেকে, মানে স্ট্র্যাটেজিক কমিউনিটি যারা সিকিউরিটি নিয়ে ভাবেন, যে বাংলাদেশের একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো ক্রেডিবল ডেটারেন্স। এবং আপনি দেখে থাকবেন যে সেই সময় একাধিক সেমিনার হয়েছে, আলোচনা হয়েছে যে কীভাবে আমাদের একটা ক্রেডিবল একটা ডেটারেন্স তৈরি করা যায়। এটা কোনো একটা অফেন্সিভ পস্টার না, এটা ডিফেন্সিভ পস্টার। আপনি দেখবেন যে প্যাক্টটাও কিন্তু একটা ডিফেন্সিভ প্যাক্ট। এবং আমরা এই যে আমাদের যে একটা মানে বিশ্বাসযোগ্য একটা ডেটারেন্স আমরা তৈরি করতে পারিনি, একটা নিবারক একটা শক্তি তৈরি করতে পারিনি, যার ফলশ্রুতিতে যে আমাদের যে যারা অ্যাডভার্সারিজ তারা আমাদের আক্রমণ করে বসতে পারে বা আক্রমণ করতে ভয় পাবে না। এটি আমরা প্রথম বুঝতে পেরেছি, অনেকভাবেই বুঝতে পেরেছি, কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটা আমাদের চোখ খুলে দিয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে রোহিঙ্গা একটা জেনোসাইড হয়ে গেল, এবং তারপর তারা তাদের সেই সমস্ত লোকদেরকে ফেরত নিচ্ছে না, এই সব কিছু মিলিয়ে এই যে তাদের এক ধরনের একটা ইনডিফারেন্স, আমি ন্যাপিটোর জেনারেলদের কথা বলছি, এটা আমাদের মনে হলো যে আসলে আমাদের কোনো একটা ডেটারেন্স নাই, আমাদেরকে কেউ ভয় পায় না। সো এখন এটা বোধহয় আমাদের জন্য একটা ক্রেডিবল ডেটারেন্সকে সুসংহত করার জন্য একটা সুযোগ সৃষ্টি করেছে। আসলে আমরা এটাতে জয়েন করার দাওয়াত পেয়েছি কিনা সেটা আমরা নিশ্চিত নই, হয়তোবা কোথাও থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হয়তোবা হিন্ট এসছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আজকে সংসদে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বরং আমি বলবো কিছুটা সংযত ছিলেন। তিনি বলেছেন এটা একটু আর্লি, আমাদের যখন সময় হবে তখন এটা নিয়ে আলোচনা হবে। আমি মনে করি যে আলোচনাটা এখন হচ্ছে এটা খুবই আসলে একটা হেলদি আলোচনা। আমার মনে পড়ে না অন্তত গত 20 বছর 25 বছরে
এটা শুধু যে গত আমলের কথা বলছি তা নয়, এর আগেও এই ধরনের কোনো অ্যাগ্রিমেন্ট বা কোনো ধরনের কোনো প্যাক্ট বা কোনো ধরনের কোনো অ্যালায়েন্সে প্রবেশের আগে জনপরিসরে আলোচনা হয়েছে, পাবলিকলি মানুষ ডিসকাস করার সুযোগ পেয়েছে, এরকমটা আমরা দেখি নাই। সো একটা হতে পারে আমাদের যে নিরাপত্তার যে ধারণা সেটা সুসংহত হতে পারে। এটি এভাবেও হতে পারে যে আমরা এতদিন নিরাপত্তা খুঁজেছি কোনো একটি শক্তির উপর নির্ভর করে, চীন হোক, ভারত হোক, যেটি হোক না কেন, সেটা থেকে বের হয়ে এসে এটা একটা বড় জোট, এবং এমন একটি জোট, দেখেন এরকম একটা জোট কিন্তু হয়েছিল এর আগেও, গত বছরও হয়েছিল সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে, কিন্তু সেগুলো ঠিক সেই অর্থে ওগুলো মেটেরিয়ালাইজ করে নাই। কিন্তু এইটা যে জোটটা হয়েছে 7ই আগস্টে, এটা কিন্তু একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে হয়েছে, এবং এটা আপনি বলতে পারেন যে আমরা ভূ রাজনীতির কথা বলি, আমি বলবো যে ভূ নিরাপত্তা, এটা যে একটা জিও সিকিউরিটি একটা সিচুয়েশন এমন তৈরি হয়েছে যে এটাকে রেসপন্ড করা ছাড়া, এটাকে রেসপন্ড করতে এরকম একটা জোট করা ছাড়া বোধহয় তিনটা শক্তির আর কোনো উপায় ছিল না। এটাকে একটা ইসলামী জোট বলা হচ্ছে, আজকে সংসদে সেভাবে আলোচনা হয়েছে। আমি মনে করি না এটা একটা ইসলামী জোট সেই অর্থে যে আপনি চাইলেও অনেক মুসলমানদের সেখানে চাইলেও জয়েন করতে পারবেন। আপনি কি কাতারকে এখানে জয়েন করতে দিবেন? আপনি কি এখানে ইউএইকে জয়েন করতে দিবেন? কাজে এটার পারপাসটা বুঝতে হবে। পারপাসটা হলো এটা একটা ডিফেন্সিভ একটা অ্যারেঞ্জমেন্ট, এবং যেহেতু ডিফেন্সিভ, কাজে আমাদের এখানে সুবিধা হলো সেটাই যে এর মাধ্যমে হয়তোবা আমরা আমাদের যে ক্রেডিবল ডেটারেন্স, এই ক্রেডিবল ডেটারেন্স ছাড়াও আরেকটি বিষয় আলোচনায় আসছে, সেটি হলো এটা নিয়ে সমস্যাটা হলো যে ফুল টেক্সটটা আমরা কেউ এখনো দেখিনি বা প্রকাশিত হয়নি। ফলে এখানে কি আছে, শুধু আমার সহালোচক যেটি বললেন যে আর্টিকেল 5 এর মতো, নেটোর মতো, যে কোনো একটি রাষ্ট্রের উপর কোনো একটি রাষ্ট্র আক্রান্ত হলে একটি ক্লজ, কিন্তু এমনও আলোচনায় আসে যে এর মাধ্যমে কি আমরা অন্য কোনো সুবিধা পেতে পারি, বাড়তি সুবিধা, ধরেন টেকনোলজি ট্রান্সফার, বিকজ এখানে তুরস্ক আছে, এবং তুরস্ক আমাদের জন্য হঠাৎ করে আমাদের যে আমাদের যে মিলিটারি ইন্ডাস্ট্রির যে বা ডিফেন্স ইন্ডাস্ট্রির যে মডার্নাইজেশন আমরা কথা বলছি, আপনি দেখে থাকবেন যে আজকেও কিন্তু সেনাপ্রধান কিন্তু বলেছেন যে আমাদের ডিফেন্স মডার্নাইজেশনের গোল হবে যে আমরা একটা মানে আর্মস শুধু প্রডিউসিং না বা মানে ম্যানুফ্যাকচারিং না, আমরা এটাকে এক্সপোর্টও করতে চাই। এই যে আমাদের যে অ্যাসপিরেশনস গুলো, এটার সাথে মনে হচ্ছে যে এই প্যাকটা যায়। ফলে কোনো একটি দেশের উপর নির্ভর না করে, জোটের উপর নির্ভর করে যদি আমরা নিরাপত্তা ধারণাকে আরো সুসংহত করতে পারি সেখান থেকে, এবং এটি নিয়ে যে আগ্রহ আছে সেটা আপনি মানে দেখবেন যে আজকে বিরোধী দলের যে নেতা, উনিও কিন্তু আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে একটা উনি স্ট্যাটাস দিয়েছেন যেখানে এর সপক্ষে কথা বলেছেন। মানে কেমন একটা জনমত তৈরি হয়েছে, একটা বড় অ্যাপেটাইট আছে এটি নিয়ে। কাজে কিন্তু প্রিসাইসলি এক্স্যাক্টলি কি আমরা এখান থেকে সুবিধাগুলো পাবো সেটি খুব স্পষ্ট নয় নিরাপত্তা ধারণা ছাড়া। এই যে একটা আপনি একটা কথা বলেছেন যে এটা একটা ইসলামিক জোট, এই যে ইসলামিক শব্দটা দিয়ে আমরা জনমনে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করছি কিনা বা করব কিনা বা হবে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ এটা আপনি বলছেন যে পুরোপুরি একটা নিরাপত্তা বলয় তৈরি করা, যাতে করে ভবিষ্যতে বা পরবর্তী প্রজন্মকে কোনো রকমের মানে অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেজন্য আমরা একটা ডিফেন্স একটা সার্কেল তৈরি করছি, বলয় তৈরি করছি চারিদিকে। সেক্ষেত্রে এটিকে আসলে ইসলামিক জোট বলে আমরা বিভ্রান্তি তৈরি করছি কিনা। আমি 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 একটা ছোট্ট বিরতি নিই, একটা বিরতি নিয়ে ফিরে এসে অবশ্যই মক্কা প্যাক্ট নিয়ে আজকে আলোচনা হবে দেশ সম্প্রতিকে। দর্শক থাকুন সাথে, ফিরে আসছে দেশ সম্প্রতিকে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। মক্কা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম। মক্কা প্যাক্ট কি, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন অতিথিরা। আজকে আমার সাথে যুক্ত আছেন ওবায়দুল হক, অধ্যাপক, ঢাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। দুজনকে আবারও স্বাগত জানিয়ে আমি আলোচনায় ফিরে যেতে চাই। এই অংশে আমি আবারও মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমেদ আপনাকে যুক্ত করতে চাই। আসলে সুবিধার জায়গাটা আমি একটু জানতে চাই, সুবিধার জায়গাটা সকলে জানতে চাই, কারণ গত কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা মক্কা প্যাক্ট নিয়ে এমন কিছু বিষয় দেখছি বা এমন কিছু মন্তব্য শুনছি যে বাংলাদেশ তো আসলে যুদ্ধ করবে না, যুদ্ধ করার মতো বাংলাদেশ আসলে বা শান্তিপ্রিয় দেশ, কেন যুদ্ধ করবে?
কিন্তু যদি সৌদি আরব কিংবা ইরান এখন পর্যন্ত যুক্ত হয়েছে কিনা আমি জানি না, তারা হয়তো বা পরবর্তীতে যুক্ত হতে পারে। সৌদি আরব কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান, স্পেশালি পাকিস্তান, তো তারা যদি যুদ্ধ করে তখন আমার ছেলেটিকে বা আমার ঘরের মানুষটিকে গিয়ে যুদ্ধ করতে হবে তাদের হয়ে, এই ধরনের প্যাক্টের সাথে যুক্ত হলে। এই ধরনের মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে, আসলেও কি তাই ঘটনা? না, ঘটনাটা এভাবে ব্যাখ্যা করার সুযোগ খুব কম। আমি আপনাকে উদাহরণ সহ একটু সংক্ষেপে যদি বলি, 1973 সালে প্রথম কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা আরব ইসরায়েল যুদ্ধে গিয়েছিল। 90 সালে আমি নিজে গিয়েছিলাম, সেখানে আমাদের 3000-এর উপরে সৈন্য গিয়েছিল উপসাগরীয় যুদ্ধে, সাদ্দাম হোসেন যখন কুয়েত দখল করে ফেললো কুয়েত পুনরুদ্ধারের জন্য। তারপর 88 সালে আমাদের অফিসাররা গেল ইরান ইরাক যুদ্ধে এবং ওখানে শাহাদাত বরণ করেছে। আমাদের কিন্তু ইয়েতেও শাহাদাত বরণ করেছে 90 যুদ্ধে। তারপরে 90-এর পর থেকে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি আমরা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যাচ্ছি এবং আমাদের ওখানে কিন্তু যুদ্ধ করতে হয়েছে। আমিও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি 3বার, আমার মানে আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। এগুলো কিন্তু আমাদের আমরা যারা সৈনিক পেশা হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেছে, আমাদের যুদ্ধের কথা চিন্তা করলে আমাদের আসলে এইভাবে আমাদের করার সুযোগ নেই। যেই প্রশ্নটা আসে বারবার সেটা হলো সাংবিধানিকভাবে আমরা শপথবদ্ধ দেশ সুরক্ষার জন্য, তো এখানে যদি শুধু আমরা সীমিত হয়ে যাই তাহলে বৃহত্তর একটা স্বার্থপরতা হবে। কেন হবে? দেখেন আজকে 3টা দেশ যেটা আছে, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক, তিনটা অ্যাডভান্টেজ আছে যেটা বাংলাদেশ অবশ্যই সুযোগ নিতে পারে। প্রথমত হচ্ছে সৌদি আরব তো নিঃসন্দেহে আমাদের জন্য সবচেয়ে বড় শ্রমের মার্কেট, মানে শ্রমিকদের মার্কেট এটা, এবং ভবিষ্যতের জন্য এই সৌদি আরব থেকে আমরা যদি এই শ্রমিকের প্রবাহটা রাখতে পারি এবং যারা আছে এদেরকে যদি সৌদি আরব ফেরত দেয় তাহলে চিন্তাটা বিশ্বাস করেন, মানে আমরা চিন্তা করতে পারি না যে কি হতে পারে। সুতরাং তার সাথে তার যদি কোনো একটা অনুরোধ থাকে বা তার সাথে যদি আমরা সংযুক্ত হয়ে আরো সুবিধা আদায় করতে পারি, সেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই হোক, নৌবাহিনীর জন্য হোক, বিমান বাহিনীর জন্য হোক, এটা জাতির জন্য একটা আশীর্বাদ। প্রথম কথা হলো একটা। 2 নম্বর কথা হচ্ছে যেটা একটু আমার সহালোচক একটু বললেন যে তুরস্ক কিন্তু সামরিকভাবে পুরো বিশ্বের মধ্যে একটা নামকরা দেশ এবং তাদের বিশেষত যে আনআর্ম ভেহিকল যেগুলোকে বলি বা ড্রোন বলি আমরা, বা চালকবিহীন যত ধরনের যুদ্ধ সরঞ্জাম তারা তৈরি করেছে, এবং এটা বাংলাদেশেও তারা এটা সেট আপ করার জন্য যে প্রাথমিক আলোচনাগুলো হয়েছে এবং আমরা বিডা চেয়ারম্যানের সূত্রে যে কথাগুলো আমরা জানতে পেরেছি, এটা যদি কন্টিনিউ হয় সেটাও বাংলাদেশের প্রতিরক্ষার একটা বলয় তৈরি করার জন্য, বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষার জন্য একটা আশীর্বাদ। আরেকটা হলো যে পাকিস্তান সামরিকভাবে অবশ্যই এটা স্বীকার করতেই হবে, যুদ্ধ করে করে তারা একটা পরীক্ষিত একটা দেশ হিসাবে প্রমাণিত হয়েছে এবং তাদের সাথে কিন্তু সৌদি আরবের একটা দীর্ঘ একটা সখ্যতা আছে। এবং সৌদি আরবের প্যালেস গার্ডে কিন্তু পাকিস্তানের সৈন্যরা গিয়েছিল একবার, যখন মক্কা দখল হয়ে গেল, ইরানি সিয়ারা যখন দখল করে ফেললো, পাকিস্তান থেকে কমান্ডো গিয়ে কিন্তু এই মক্কার এই যে ঘেরাও করে ফেলেছিল সেখানে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে বা সেটাকে মুক্ত করেছিল। এই ধরনের যে সৌদি আরবে এবং কাতারে আমাদের সেনাবাহিনী এখন আছে এবং ভবিষ্যতে যদি আমরা এইভাবে যুক্ত হয়ে যাই, আমাদের সেনাবাহিনী আরও সুযোগ ঘটবে এই সমস্ত বহির্বিশ্বে আমাদেরকে অবদান রাখার জন্য, এবং পক্ষান্তর তারাও এখানে আসবে। সবচেয়ে বিতর্কের জায়গা যেখানে তৈরি হয়েছে সেটা আমি একটু আগে ইঙ্গিত করেছি যে এটা একটা এমন কোনো জোট হবে কিনা, সেই জোটের মূল কথা থাকবে যে একটি দেশ আক্রমণের শিকার হলে এটা ধরে নেওয়া হবে তাহলে অন্য দেশের উপর আক্রমণ হয়েছে। এবং এখানে আমি আবারও আপনাকে ওই জায়গাতেই থামাতে চাই, কারণ বাংলাদেশ আসলে কতটুকু নিরাপদ আছে সে বিষয়টি নিয়েও আমাদের একটু ভাবার বিষয় আছে বোধহয়। আমি একটু চলে যেতে চাই ওবায়দুল হকের কাছে, যে বিষয়ে আপনার কাছে প্রশ্নটি রেখে গেছিলাম। আমি সংসদের পররাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্য দিয়ে আমি আসলে কথাটা বলতে চাই। তিনি বলছেন যে মক্কা প্যাক্ট বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, সুতরাং এটা নিয়ে কারো বা অন্যান্যদের আসলে উদ্বেগের কোনো অবকাশ নেই। কার উদ্বেগের অবকাশ নেই সে প্রসঙ্গে আমরা এর বিরতির পরে এসে আলোচনা করব। কিন্তু এই যে ইসলামিক বা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এই শব্দগুলো ব্যবহার করে আমরা কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করছি কিনা? এটা বিভ্রান্তির প্রশ্ন না। আমি আপনাকে বুঝিয়ে বলি কেন আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তির প্রশ্ন না। যারা এই জোটটি তৈরি করেছেন
তারা খুব এক্সপ্লিসিটলি বলেছেন যেটা একটা ইসলামী জোট, শব্দটা তারা ব্যবহার করেছেন। আপনি দেখেন এটার নাম হলো মক্কা প্যাক্ট, এবং এটি একটা অফিসিয়াল নাম আছে, প্যাক্ট তারা বলেন না। এবং এটি হয়েছে কিন্তু মক্কাতে সই হয়েছে, এটা বেছে নেওয়া হয়েছে ওই শহরটাকে, একটা কারণ মুসলমানদের একটা আবেগের জায়গা সেটা, এবং ওটা সই করার জন্য বেছে নেওয়া হয়েছিল জুমার দিন, জুমাবার। এই সবগুলো কিন্তু খুব হিসাব করেই করা হয়েছে, ভেরি ওয়েল ক্যালিব্রেটেড। এবং আজকে যে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এবং আপনি দেখবেন বিরোধী দলের নেতাও কিন্তু একই কথাই বলেছেন, এটা মুসলমানদের বিষয়। কিন্তু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে একেবারেই মনে করি না যে এটা আসলে মুসলমানদের একটা প্যাক্ট হয়েছে। আমি মনে করি এই প্যাক্টটা হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কের বা নিরাপত্তার বা ভূ রাজনীতির যে বাস্তবতা, বিশেষত মধ্যপ্রাচ্যে যে থ্রেট পারসেপশন ফিল করছে এই তিনটি দেশ, সেখানে তাদের জন্য মনে হয়েছে যে এটি এই জোটটি তাদেরকে এটি কি বলে শক্তি যোগাবে, বা এটি তাদের জন্য এই মুহূর্তে প্রয়োজন। এটাও কিন্তু তারা বলে নাই যে এটা একটা অফেন্সিভ জোট হবে, এটা কিন্তু একটা ডিফেন্সিভ জোট। অর্থাৎ তারা আত্মরক্ষার্থে এটি করেছে, এবং ওই যে কথাটা বারবার বলা হচ্ছে যে একটি দেশের উপর একটি দেশ আক্রান্ত হলে অন্যরা ধরে নিবে। ধরেন আমি কেন বলছি যে এটা টেস্ট কেসটা, আপনি দেখেন লিটমাস টেস্টটা এটাই হলো, চাইলে কি এটাতে ইউএই জয়েন করতে পারবে কিনা, চাইলে কাতার এখানে জয়েন করতে পারবে কিনা, কালকে যদি এখানে হয়তো বা মালদ্বীপ খুব সহজে জয়েন করতে পারবে যদি আসলে, অথবা বাংলাদেশ জয়েন করতে পারবে যদি এটার এক্সপ্যানশনের প্রশ্ন আসে। আসলে দাওয়াত আসতে হবে, তো ওই দাওয়াতটা আমরা আমন্ত্রণটা পেয়েছি কিনা এখন আমরা জানি না। সো আমন্ত্রণ আসলে পরে এটা কিন্তু এই আমন্ত্রণ যাবে কিনা মানে ইজিপ্টের জন্য না পেলে এত আলোচনা কেন? কারণ না, আমি মুসলিম এটার কথাটা উত্তরটা দিচ্ছি আপনাকে, যে সব মুসলিম দেশ আমন্ত্রণ পাবে না। মানে ইজিপ্ট কি পাবে, ইজিপ্টের কথা উঠেছিল, কিন্তু সৌদি আরবদের দিক থেকে এক ধরনের একটা সেন্সিটিভিটি আছে। যে আমি আপনার ওই প্রশ্নের উত্তরে বলছি যে যদিও এটাকে ওই বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে, কিন্তু আসলে দিনের শেষে এটা মুসলিম জোট না, কিন্তু কোইন্সিডেন্টলি মুসলিম রাষ্ট্রগুলোই এটা সদস্য হয়ে গেছে সেটা। এখন কথা হলো যে এখানে আপনি একটা প্রশ্ন করেছিলেন, ওনাকে একটু উত্তর আমি দিতে চাই যে আমরা আসলে ওখানে ইনভলভড হব কেন অন্যের যুদ্ধে। এটা একটা রিস্ক আছে, সেটা হলো যে এটাকে বলে অ্যালায়েন্স এনট্র্যাপমেন্ট। আপনি যখন একটা অ্যালায়েন্সে ঢুকেন তখন আপনার অন্যের শত্রুকে তখন আপনার শত্রু বানাতে হয়। তো এই কারণেই সম্ভবত, এবং এটা আমাদের করতে হবে কি না এটা কিন্তু অটোমেটিক না, এটা নির্ভর করবে যে আমরা কি ধরনের কমিটমেন্ট আমাদেরকে যেতে হবে। যদি আমরা দাওয়াত পাই এবং কাগজপত্র পাই, এবং এই কমিটমেন্ট কি আমাদের সৈন্য পাঠাতে হবে, আমাদের কি ওখানে যুদ্ধ জাহাজ পাঠাতে হবে, ওখানে কি আমাদের আমরা কি অন্য দেশকে আক্রমণ করতে আমরা সেখানে একটা বাধ্যতামূলক একটা ক্লজ থাকবে সেখানে, অথবা এমনকি কোনো ফিনান্সিয়াল কমিটমেন্টও থাকবে কিনা। কাজে এই সমস্ত ভেবেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে এটা একটু আর্লি, যে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা এই আলোচনায় যেতে পারি না, বিকজ এগুলো সবই খুবই হাইপোথেটিক্যাল হবে। যে কি যদি জয়েন করার দাওয়াত আমরা পাইও, কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা জয়েন করবো, সেগুলো পেলে তখন বোঝা যাবে, তখন সেই আলোচনাটা আরো বেশি মিনিংফুল হবে। কিন্তু ওই ভয়টা সবসময় থাকে, ওটা আমাদের আলোচনায় নিতে হবে। এই কারণে আপনি বেনিফিটের কথা একটু আগে বলছিলেন যে এটা জয়েন করলে কি বেনিফিট আমরা পাবো, কিন্তু আমরা কস্টের কথা আলাপ করছি না। এটা কস্টটাও দেখতে হবে, আসলে আলোচনা করতে হবে কস্ট কি আছে। আমি কিন্তু এই জোটে যোগদানের বিরোধিতা করছি না, আমি মনে করি এটা জয়েন করলে পরে এখানে আমাদের সুবিধা আছে। কিন্তু আমি আপনাকে এমনি বলছি আর কি, যে আপনি যদি প্র্যাগমেটিক্যালি চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে কস্টগুলো আপনার বেনিফিটকে অফসেট করে কিনা। কাজেই ওই হিসাবগুলো সময় বোধহয় এখন আসেনি। এবং তবে আলোচনাটা আমি মনে করি খুব হেলদি, যে আমরা যে এই দাওয়াত পাবার আগেই অথবা কংক্রিট কিছু জানার আগেই আমরা যে আলোচনা করছি এই জনপরিসরে, এ থেকে হয়তো ভালো কিছু বের হয়ে আসবে। অবশ্যই একটা বিরতির সময় হয়ে গেছে, এবং বিরতির পর ফিরে এসে এই চুক্তি হলে বা বাংলাদেশ এই জোটে যুক্ত হলে পরে ভারত কিংবা চীন সহ বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে পারে, এমন আশঙ্কাও অনেকে প্রকাশ করেছেন। দর্শক থাকুন দেশ সাম্প্রতিকে, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। মক্কা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ, এই প্রসঙ্গটি নিয়ে আজকে কথা বলছিলাম আমরা। আমাদের সাথে যুক্ত আছেন ওবায়দুল হক, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসির উদ্দিন আহমেদ। আমি আলোচনায় চলে যেতে চাই। এবার শুরুতেই ওবায়দুল হক, আপনাকে আমি আলোচনায় যুক্ত করতে চাই। এর আগেও আমরা ওআইসির মতো বিভিন্ন সংগঠন দেখেছি বা বিভিন্ন জোট দেখেছি, এবং পরবর্তী সময় দেখা গেছে যে সেই জোটগুলো আসলে খুব বেশি যে কার্যকর কোনো ভূমিকা রাখতে পেরেছে তা কিন্তু নয়। বরং আমরা দেখেছি যখন ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করেছে তখন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থেকেছে। তো নতুন করে এই যে এই ধরনের জোট কিংবা
খুব সেন্সেবল একটা জায়গা, মক্কা নামটিকে ব্যবহার করে যে জোটটি হচ্ছে, সেই জায়গাটাকে মানে কতটুকু সফল হতে পারবে বলে আপনার মনে হয়? মানে নতুন এরকম জোট আসলে কি পরবর্তীতে কাজ করে কিনা? জি, তো এটা আসলে কোনো সহজ উত্তর নাই, কারণ এটা হলো, এটা সময়ই বলে দিবে যে যেমন ধরেন এই জোটটাতে যে কথাটা বলা হয়েছে এক্সপ্লিসিটলি, সুস্পষ্টভাবে যেটা বলা হয়েছে জোটের যাত্রা শুরুর সময়, যে কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে এটি সবগুলো দেশ আক্রান্ত হয়েছে বলে বিবেচিত হবে এবং সবাই একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। আমরা দেখেছি যে চলমান যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে, এবং সেখানে ইরান একাধিকবার সৌদি আরবে আক্রমণ করেছে, কিন্তু সেটাকে সৌদি আরব বলা যায় না, সৌদি আরবে সে যে আমেরিকান মিলিটারি বেসগুলো আছে, মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। এখন আগামীকাল যদি কোনো একটা মার্কিন ঘাঁটি আবার আক্রান্ত হয়, এই যে এখন যে আমেরিকা যেটা বলছে যে সে যে একটা এম্বার্গো দিয়েছে, ট্রেড এম্বার্গো, এবং সে অর্থনৈতিকভাবে সে এখন এই যুদ্ধের মোকাবিলা করতে চায় ইরানকে, এবং ইরান বলেছে যে ইরান যে থ্রেট দিয়েছে, কাউন্টার থ্রেট, সেটা হলো যে সে খুব মানে খুব শক্তভাবে সে রিটালিয়েট করবে, এবং কিভাবে রিটালিয়েট করবে সে সেটা বলেছে। প্রয়োজনে সে বুলগেরিয়া বা প্রয়োজনে সে ইউরোপিয়ান দেশগুলোকে আক্রমণ করবে যেখান থেকে তার বিরুদ্ধে আক্রমণগুলো ইনিশিয়েটেড হয়। যেমন বুলগেরিয়া দেখা গেছে, তারা দেখেছে যে একটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা রিফুয়েলিং একটা প্লেন ওখানে তাদের একটা বেস ব্যবহার করছে। তো এভাবে যদি সৌদি আরবে আক্রমণ করে আগামীকালকে, তাহলে এটা অ্যাক্টিভেটেড হবে কিনা, এই অলরেডি যে এই জোটটা এসছে, কাজে এই যে এটা সময় বলে দিবে আসলে। যেটা যেমন ধরেন এই যে পাকিস্তানে যে নিউক্লিয়ার ওয়েপেন আছে বলা হচ্ছে, কিন্তু আসলে কি নিউক্লিয়ার ওয়েপেন বা এটা নিউক্লিয়ার ওয়ারহেড, এগুলো কি আসলে ইউজেবল ওয়েপেন? এটাকে ব্যবহার করা যায়, কোথাও ড্রপ করা যায়? ইসরায়েল ব্যবহার করতে পেরেছে? এগুলোর একটা ডেটারেন্স একটা এফেক্ট আছে বলে বলা হয়, যেটা আসলে নিবারক হিসেবে কাজ করে, যে এই ভয়ে কেউ তাকে আক্রমণ করবে না। কিন্তু ইসরায়েলের যে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে সেটা কি ইরানকে নিবৃত করতে পেরেছে? ইরান আমরা দেখেছি তেল আভিভে পর্যন্ত আক্রমণ করেছে, এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় সে আক্রমণ করেছে তার ব্যালিস্টিক মিসাইলস দিয়ে। কাজেই আসলে সত্যিকার যখন টেস্ট হবে, এটার একটা পরীক্ষার যখন সময় হবে, তখন বোঝা যাবে এটা কাজ করছে কিনা। তবে এটা ঠিক যে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আসলে এই জোটের কোনো কার্যকারিতা নাই। আপনাকে বুঝতে হবে যে আমরা এমন একটা সময় পার করছি, খুব অস্থির সময় এটা। কাজে আপনি আগের জোটগুলোর সাথে এই জোটকে আপনি তুলনা করতে পারবেন না, এই কারণে যে এখন রিস্কসগুলো আর খুব রিয়েল রিস্কস, এখন যে সিকিউরিটি থ্রেটগুলো খুব রিয়েল থ্রেটস, এবং এই কারণে রাষ্ট্রগুলো যত বেশি মানে ইন্স্যুরেন্স করা যায় তারা সেভাবে নিজেদেরকে এনশিওর করতে যাচ্ছে। এটা এক ধরনের একটা ইন্স্যুরেন্স তাদের জন্য, যে তারা ভাবছে যে এই জোটের মাধ্যমে এই হিসাব নিকাশ করেই তারা ভেবেছে। আমাদের সমস্যা হলো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটার পুরো টেক্সটটা আমাদের সামনে নাই, শুধু কনটেক্সটটুকু আছে। যে কনটেক্সট দেখে আমরা অনেক কিছু আমরা হাইপোথেটিক্যালি আলোচনা করছি, অনেক কিছু আমরা কাল্পনিক আলোচনা করছি, কিন্তু আমরা বুঝবার চেষ্টা করছি কি হতে পারে এখানে। তো আমাদের জন্য আসলে আমার খুবই গুরুত্বপূর্ণ হবে বোঝা, যেহেতু এটা আলোচনা অলরেডি ইতিমধ্যে চলে এসছে, যে বাংলাদেশের যোগদানের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেটা হলো যে বাংলাদেশের জন্য এখানে আসলে আমাদের জন্য কস্ট এবং বেনিফিটস কি আছে, সেটা যত দ্রুত আমরা বুঝতে পারবো তত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা আবারও আলোচনাতে আসবো। আমি আপনাকে আটকে দিলাম, কারণ আমি এই বিষয়টি নিয়ে আর একটু জানতে চাই মেজর অবসরপ্রাপ্ত নাসিরউদ্দিন আহমেদের কাছে। সেটা হলো ডক্টর নাসির, যেটা বলা হচ্ছে যখন থেকে রণধীর জয়সওয়াল এই মক্কা প্যাক্ট নিয়ে কথা বললেন, যে বাংলাদেশ কি ধরনের ভূমিকা বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে ভারত, এবং যখন থেকে এই ইতিবাচক মনোভাবের কথা আমরা বলা বলি করছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো কিংবা ভারতকে সমর্থন করে এমন অনেকেই এই প্যাক্টের বিরুদ্ধে কথা বলছে, এবং প্রয়োজনে রংপুর এবং চিটাগং এই প্যাক্টে বাংলাদেশ যুক্ত হলে পরে রংপুর এবং চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়া হবে, এমনটা ভয়ও দেখানো হচ্ছে। মানে এই ধরনের হুমকির মধ্যেও বাংলাদেশ আছে। ভারত কেন উদ্বিগ্ন? ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি একটু আগে প্রসঙ্গে একটু টাচ করে যাই। এটার নামটা দেওয়া হয়েছে কিন্তু দি মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট, মক্কার যৌথ নিরাপত্তা চুক্তি। এখানে নিরাপত্তা শব্দটাকে যদি তারা একটু এমফেসাইজ করি আমরা, তার মানে হচ্ছে যে আমরা নিজেদের নিরাপত্তার জন্য যারাই এই এগ্রিমেন্টে স্বাক্ষর করবে, যারা এটা সিগনেটরি হবে, আমরা নিজেদের নিরাপত্তার জন্য একজোট থাকবো, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না। তাহলে এখানে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তো এখানে নেই। আমার নিরাপত্তার জন্য আমি কার সাথে জোট করব, কার থেকে অস্ত্র কিনবো? আমরা চীনের থেকে সাবমেরিন এনেছি,
আমরা ফ্রান্সের থেকে আমরা আমাদের রেডার সিস্টেম এনেছি, আমাদের যুদ্ধ জাহাজ এসছে বিভিন্ন দেশ থেকে, আমাদের অস্ত্র আসছে। কিন্তু যেই জায়গাতে বাংলাদেশটাকে আমি আগেও একবার টক শোতে বলেছি, দুইটা সেক্টরে কিন্তু আমাদের এই 55 বছরে এগিয়ে যেতে দেওয়া হয়নি। আমি মানে ক্যাটাগরিক্যালি বলবো যে এটা দেওয়া হয়নি, আন্তর্জাতিকভাবে বলেন আঞ্চলিকভাবে বলেন। একটা হলো আমাদের অস্ত্র কারখানা সেই পূর্ব পাকিস্তান যখন ছিল বাংলাদেশ স্বাধীনতার আগে, তখন গাজীপুরে হয়েছিল, এরপর আর কখনো কোনো অস্ত্র কারখানা বাংলাদেশে তৈরি করা হয়নি বা হতে দেওয়া হয়নি। দ্বিতীয় হলো তেল শোধনাগার। এই দুটো জায়গাতে কিন্তু বাংলাদেশকে আটকে রাখা হয়েছিল, এবং একটা দেশের প্রতিরক্ষার জন্য দুইটাই তো গুরুত্বপূর্ণ। আপনি তেল নেই, আপনি অনেক যুদ্ধ জাহাজ আছে কিন্তু তেল নেই, তখন আপনি কি করবেন? আরেকটা হলো যে অস্ত্র আছে কিন্তু আপনাকে অস্ত্র তো একটা, যখন যুদ্ধ হয় এটা রিপ্লেনিশ করতে হয়, পিছন থেকে এটাকে সামনে নিয়ে আসতে হয়, গোলা বারুদ তো শেষ হবে। তো এক সময় দেখা গেল আমাদের গোলা বারুদ নেই, এরপর কি হবে? এবং এটা কোন জায়গায় আছে? সেন্ট্রালি একটা জায়গার মধ্যে। আমরা 1971 সালেও কিন্তু আমরা দেখেছি ইস্টার্ন রিফাইনারির উপরে বম্বিং হয়েছে, এই গাজীপুর অস্ত্র কারখানার এখানে গোলাগুলি হয়েছে এবং ভয়াবহ যুদ্ধ হয়েছে। তাহলে এই দুটো জায়গা যদি ক্যাপচার করে নেয়, আর বাংলাদেশকে ক্যাপচার করার কিছু নাই। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিরক্ষার জন্য যখন আমরা একটা নতুন উদ্যোগ নিব, নতুন পরিকল্পনা করব, সেই জায়গার মধ্যে অনেকেরই এটা স্বার্থে আসতে পারে। এবং আমাদের যেহেতু আমরা ভারতের এমন একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে আছি যে ভারত আমাদেরকে যদি ভালো রাখতে চায় ভালো রাখতে পারে, আবার আমরাও কিন্তু ভারতের ভিতরে যদি আমরা গন্ডগোল একটা তৈরি করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু করতে পারবো। এবং এটার একটা স্পষ্ট উদাহরণ হলো যে 10 ট্রাক অস্ত্র এখানে ঢুকেছিল, আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এবং এটার যে যতভাবে ব্যাখ্যা করুক, 10 ট্রাক অস্ত্র যেহেতু বৈধভাবে এখানে কেউ আমদানি করেনি, তার মানে এটা ডেস্টিনেশন নিশ্চয়ই কোনো সন্ত্রাসী গ্রুপের কাছে ছিল না, এটা কোনো না কোনোভাবে এটা আমাদের সীমান্তের দিকে যাওয়ার কথা ছিল। সুতরাং এখানে ডিস্টেবিলাইজ করার মতো আমাদের ক্যাপাসিটি আছে, মেকানিজম আছে, এবং আমাদের ভৌগোলিক অবস্থানটাই হলো এটার জন্য একটা বড় ধরনের আমাদের একটা শক্তি, আবার একটা দুর্বলতা, দুটোই আছে। সেটা বিরাট বড় আলোচনা, এখানে আমি যাব না। তবে এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখেন 1971 সালে কিন্তু ভারতকে যুদ্ধ করতে হয়েছিল দুইটা ফ্রন্টে। একদিকে পূর্ব দিকে তারা আমাদের দেশে যুদ্ধ করেছে, ওদিকে কিন্তু পশ্চিম পাকিস্তানে কাশ্মীর বর্ডারেও কিন্তু তাদের যুদ্ধ করতে হয়েছিল। এবং পাকিস্তান কিন্তু একই সাথে দুটো সেক্টরে সারেন্ডার করেছিল, এই যুদ্ধে হেরে গিয়েছিল। এবং যে হামিদুর রহমান কমিশন রিপোর্টের যে বইটা আছে ওটার মধ্যে স্পষ্ট লেখা আছে, এবং এটা ইনকোয়ারি হয়েছে যে কেন তারা একই সাথে এই বাংলাদেশের যে ভূখণ্ডটা এখন এখানে সারেন্ডার করার হয়তো যুক্তি ছিল, অনেক দূরে ছিল, ঠিক মতো তারা সাপোর্ট পাচ্ছিল না, এয়ার সাপোর্ট বন্ধ হয়ে গেছে, কাশ্মীরের ওই বর্ডারে কেন সারেন্ডার করলো, এটা কিন্তু বড় আলোচনা আছে। তো এখানে ভারতের তো অবশ্যই তাদের একটা মাথা ব্যথার কারণ থাকতে পারে, যদি ভারত কোনো সময় সেই 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য যদি আবার নতুন করে কোনো উদ্যোগ নিতে চায়, এবং দুইটা ফ্রন্টেই তাদের যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, তাহলে তো তাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে থাকবে। তবে এইটা বোঝা উচিত ভারতের যে বাংলাদেশের এই প্রজন্ম, বিশেষ করে 24-এর গণ আন্দোলনের পরে যেই প্রজন্মটা আমরা দেখতে পেয়েছি, তারা শুধু ভারত না, পাকিস্তানও যদি কোনো সময় বাংলাদেশে কোনো নোংরা খেলা খেলতে চায়, কেউ এটা সহ্য করবে না। আমরা কোনোদিনও আমরা আর মনে হয় না যে আমাদেরকে ওই মাথা নত করিয়ে এই ধরনের কিছু করতে পারবে। ওই বিরিয়ারে যে 57 জনের যে কিলিংটা হয়েছিল, একটা যুদ্ধে এত অফিসার মারা যায় না। সুতরাং এটা এইভাবে মেনে নিবে বাংলাদেশ, এটা মনে হয় না যে ভবিষ্যতে আর সম্ভব হবে। ফেলানির মতো লাশ পড়ে থাকবে, তার কাটায় ঝুলে থাকবে, এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে বাংলাদেশ মনে হয় না যে আগের মতো চুপচাপ থাকবে বা আই ওয়াশ করবে। এই প্রজন্ম কিন্তু এই ইঙ্গিতটা দিয়েছে, এবং আমি আশাবাদী যে এই জায়গাতে যে উত্তরণটা হয়েছে, এটা ভারতের জন্য একটা বড় ধরনের একটা ধাক্কা। এটা তাদের একটা গেম প্ল্যানের মধ্যে বা তাদের যেই মাস্টার প্ল্যান আছে এটার মধ্যে তারা সম্ভবত এই জিনিসটা চিন্তা করে নেই। তারা বছরের পর বছর যে ইতিহাসটা শিখিয়েছে আমাদেরকে, আমি নিজে যেটা শিখেছি আমার ছাত্র অবস্থায়, বা আমি নিজে যেটা শুনে বড় হয়েছি, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু শুনেছি যেটা আমরা পরবর্তীতে এই বয়সে এসে বুঝতে পারছি, যেটা যে অনেক কিছু ছিল একটা অতিরঞ্জিত, অনেক কিছু ছিল যেটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমি কোনো পক্ষের সংবেদনশীল মানে পক্ষ না নিয়ে যদি ক্লিয়ার বলি, পাকিস্তান ভুল করেছিল, আমাদেরকে অবমূল্যায়ন করেছে। একইভাবে কিন্তু ভুল হয়েছে যে আমাদেরকে একেবারে নতজানু করে রাখার যে একটা চেষ্টা ছিল, যে আমরা কিছুই বলতে পারতাম না, সীমান্তে মারা যাচ্ছে, আমাদের এখানে ড্রাগস ঢুকছে, আমাদের এখানে ফেন্সিডিল ঢুকছে, আমাদের এখানে সন্ত্রাসীরা এখানে কিলিং করে ওসমান হাদির হত্যার যে আসামি তাকে কলকাতায় দেখা যাচ্ছে, এরপর আমরা তাকে আনতে পারছি না। আমাদের এখান থেকে শাস্তি পাওয়া একটা
মানুষ ওখানে থাকছে, তাকে আমরা আনতে পারছি না, কিন্তু অনুপ চেটিয়াকে আমরা কিন্তু ঠিকই হ্যান্ড ওভার করে দিয়েছি। আপনি রাজনীতির প্রেক্ষাপট বাদ দেন, এই যে ওই ভদ্রলোকের নামে আমি ভুলে যাই, এই যে টাকা পয়সা স্ক্যান্ডাল করে যে চলে গেল, পিকে হালদার, হ্যাঁ পিকে হালদার, সে কি করে ভারতে অবস্থান করছে, এত মানুষের সে পথে বসিয়েছে, তাকে পর্যন্ত আনতে পারছে না, তার সাথে তো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। তার মানে হচ্ছে যেটা যে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের যতই আমরা অনেক কিছু দিয়েছি, এটা আমাদের আগে প্রধানমন্ত্রী বলেছেন। 24 তো সেই উত্তরটা দিয়ে দিয়েছে বোধহয়। অবমূল্যায়নের যে বছরের পর বছর নতজানু করে রাখা, কিংবা ওই যে একটা স্লোগান দেশটা কারো বাপের না, এটা 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 অনেক বড় একটা স্লোগান ছিল। 24 এটা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশটা আসলে আমাদের সবার। এবং এটাও আমি বলে রাখছি যে কখনো যদি অন্য কোনো দেশও এই দেশকে নিয়ে আরেকবার নোংরা খেলতে শুধু ভারত নয়, ভারতের নয়, উদ্বিগ্নতার কারণটা আপনাদের কাছে জানতে চাচ্ছি, কিন্তু শুধু ভারত নয়, অন্য কোনো দেশও যদি বাংলাদেশের দিকে আসলে ওই নতজানু বিষয়টা আবার নিয়ে আসার চেষ্টা করে বা বলয়ে ঢুকিয়ে ফেলার চেষ্টা করে, বাংলাদেশ থেমে থাকবে না। এটা বাংলাদেশ 24-এ প্রমাণ করেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাসির। আমি আবারও একটু ওবায়দুল হককে যুক্ত করি। ভারতের উদ্বিগ্নতার কারণ ওনার কাছে জেনেছি, আপনার কাছে একটুখানি সংক্ষেপে জেনে জি, না ভারতের উদ্বেগের আমি মনে করি যে কারণ আমরা উদ্বেগ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র যে মক্কা প্যাক্ট নিয়ে হচ্ছে তা না, সেটা হলো যে ভারত এক ধরনের বাংলাদেশে অভ্যস্ত হয়ে গেছে আমার ধারণা। নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ 2.0 যেটাকে আমরা বলছি 2024-এর পরে, এই বাংলাদেশ কিন্তু ভারতের জন্য ভয়ের কারণ না। আমি ভারত, এবং এটা আমাদের দিক থেকে একাধিকবার আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, এই পলিটিক্যাল গভর্নমেন্টও মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন বাংলা, এবং এটা ইলেকশনের আগেও তারা ক্ষমতায় আসার আগেও তারা বলেছেন যে বাংলাদেশের ভূখণ্ড কখনো তারা এমন কিছু করবেন না, মানে ভারতের স্বার্থের বিরুদ্ধে যায় তার জন্য ব্যবহৃত হতে দিবেন না। কাজে এই আশ্বাস দেয়া হয়েছে। এখন ভারত সম্ভবত উদ্বিগ্ন এই কারণে যে আমরা যে এক ধরনের নতুন একটা স্টেটাস অ্যাকোয়ার করেছি, বা এটাকে স্টেটাস বলতে পারেন, একই সাথে এটাকে এক ধরনের একটা ক্যাপাবিলিটিও বলতে পারেন, যেটাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক অটোনমি। এটা আমরা চেয়েছিলাম, এটা প্রত্যেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার আছে যে আমাদের সিদ্ধান্ত আমরা নিব। এটা ভারতের ক্ষতি করে না, ভারতকে হুমকি দিয়ে না, এটা আমাদের নিজেদের স্ট্র্যাটেজিক অটোনমি। আমাদের অ্যাসপিরেশন আছে, স্বপ্ন আছে, কি ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই স্বপ্ন অর্জনের জন্য। তো যেহেতু ভারত, আমার ধারণা উদ্বেগের কারণটা হলো এটাই যে অভ্যস্ত হয়ে গেছে এক ধরনের বাংলাদেশের স্ট্র্যাটেজিক অটোনমিটা তারা বুঝে উঠতে পারছে না যে বাংলাদেশ এই যে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে এটা দেশে কি করে ফেলবে। কিন্তু আমি মনে করি যে এই যে আমরা যে বলছি যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই, অথবা মিলিটারি ডিফেন্স ইন্ডাস্ট্রির আমরা মডার্নাইজেশন করতে চাই, অথবা এই ধরনের কোনো নিরাপত্তা প্যাক্টে আমরা জয়েন করতে চাই যেটা পিওরলি ডিফেন্সিভ ইন নেচার, সেটা আমাদের যে আপনার যেটাকে আমরা বলছিলাম একটু আগে যে ক্রেডিবল ডেটারেন্স, অথবা আমাদের জাতীয় নিরাপত্তার যে ধারণা সেটাকে সুসংহত করবে, সেটার জন্য আমরা করছি। কাজে আমি মনে করি ভারতের আসলে এখন উদ্বিগ্ন হবার কোনোই কারণ নাই। ভারত যদি সত্যিই যে দক্ষিণ এশিয়ার স্বপ্ন সে দেখে, দক্ষিণ এশিয়ার লিডার হিসেবে সে দক্ষিণ এশিয়াকে লিড করবে, বা গ্লোবাল সাউথের লিডার হিসেবে সে দেখে নিজেকে, দেখতে পছন্দ করে, তাহলে সে যে ধরনের প্রতিবেশী সুলভ আচরণ করা প্রয়োজন সেই প্রতিবেশী সুলভ আচরণ করবে, সেটাই বাংলাদেশের দিক থেকে আমাদের প্রত্যাশা। মানে ভারত কি এরকম ভাবছে যে বাংলাদেশ ভারতের হাত থেকে বের হয়ে যাচ্ছে? তার মানে ভারতের কোনো প্রতিবেশীর সাথে তো তাদের সম্পর্কটা ভালো নয়। নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, কারোর সাথেই তাদের, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কারোর সাথেই তাদের সম্পর্কটা ভালো নাই। একমাত্র বাংলাদেশ ছিল, সেটাও হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এমনটাই কি তাদেরকে আসলে ভাবাচ্ছে কি? হাত থেকে বের হয়ে যাওয়ার প্রশ্ন না, মানে ভারত যদি এটা ভেবে থাকে তাহলে তাদের এক ধরনের সোল সার্চিং এর প্রয়োজন আছে, যে একটা দেশকে আপনি পকেটে ভরে রেখে দিতে পারেন না, মানে আপনার প্যান্টের পকেটের মধ্যে থাকবে, বা ট্রাউজারের পকেটে থাকবে, বা জ্যাকেটের পকেটে থাকবে, সেই পররাষ্ট্রনীতির দিন শেষ হয়ে গেছে। এমন একটা বিশ্বে আমরা প্রবেশ করেছি যেখানে, এবং এমন একটা দক্ষিণ এশিয়া আমরা প্রবেশ করেছি, আপনি নেপালের কথা বললেন, মালদ্বীপের কথা বললেন, শ্রীলঙ্কার কথা বললেন, এটা ভারতকে অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী তার পলিসিকে রিক্যালিব্রেট করতে হবে। যত দ্রুত সে করবে এটা তার জন্য মঙ্গল। তা আমরা ভারতের উদ্বেগ নিয়ে আসলে খুব বেশি চিন্তিত না, এই কারণে যে আমাদের দিক থেকে আমি মনে করি না আমাদের কোনো আসলে আলটেরিয়ার মোটিভ আছে যে ভারতের ক্ষতি আমরা সাধন করব। এগুলো সব বাংলাদেশ কেন্দ্রিক, যে কারণে এই সরকার বলেছে যে বাংলাদেশ ফার্স্ট। সো আমরা তাই করছি যা বাংলাদেশের জাতীয় স্বার্থকে আসলে। অসংখ্য ধন্যবাদ ওবায়দুল হক, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, আজকের মতো শেষ করতে চাই ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।